أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু সিলেটি অনলাইন আজকে আমরা আপনার এমন অনুষ্ঠান লই আইছি যেটা হচ্ছে গাড়ি আপনার আমরা জেনারেল এমএজি উসমানীর 103তম জন্মবার্ষিকীতে দোয়া এবং আলোচনা সভা হইব। তো আপনারা এই আয়োজনটা করছেন আপনার গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সো আপনারা লগেতা হোক আমরা এমএজি উসমানী সম্পর্কে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবা। আপনার লগেতা হোক ইনশাল্লাহ আপনারা আমরা শেয়ার করবো এই সম্পূর্ণ অনুষ্ঠান। আমি কাবারও আছি, আমি আমজাদ। কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং সাউথ ইস্ট রিজনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বিভিন্ন কমিটির সাথে জড়িত আমাদের ইসলাউদ্দিন সাহেব এবং টেবিলে বসা সম্মানিত আমার নেতৃবৃন্দ, যেহেতু নাম উল্লেখ করার জন্য প্রথমেই আসছে নিষেধ, আমি আপনাদের সকলের পরিচিতি বলতে পারি। গ্রেটার সিলেট ছাড়াও আপনারা বিভিন্ন সংগঠনে বাংলাদেশের সন্তান হিসেবে দেশে অনেক অবদান রেখেছেন। যে কোনো আন্দোলন আসলে আপনারা বাংলাদেশের সবসময় এগিয়ে যান। যখন বাংলাদেশের এদেশ থেকে প্রবাসী, যখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয়েছিল তখন এদেশ থেকে প্রবাস থেকে আপনারা যেভাবে অবদান করেছেন, কিন্তু আমি মনে করি আমাদের সিলেটের কৃতি সন্তান আতাউল গনি উসমানী সাহেবকে যেভাবে বাংলাদেশের সরকার যে সম্মান করা উচিত ছিল, কিন্তু সেই সম্মান না করাতে আমরা সিলেটবাসী বর্তমানে যে অবহেলিত হচ্ছে। আমি মনে করি আমরা এভাবে শোকসভা এবং মৃত্যু দিবস আন্দোলন করে আমাদের সিলেটের কৃতি সন্তানকে আমরা জেগে তুলতে হবে। আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে যে উসমানী সাহেব কী ছিলেন। তো আজকে আমরা কোনো এদেশে কোনো রাজনৈতিক দল বা অন্য অন্য কোনো সংগঠন আমরা দেখতে পাই না। আমার অনুরোধ থাকবে যে সিলেটের বিভাগে যতটা সংগঠন আছে আমরা সবাই এগিয়ে আসতে হবে উসমানী সাহেবের মৃত্যু দিবস এবং জন্মদিবসে, যাতে আমরা উসমানী সাহেবের স্মৃতি ধরে রাখতে পারি। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সাউথ ইস্ট রিজনের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত করিম সাহেবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এখন আমি অনুরোধ জানাবো শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের সম্মানিত চেয়ারপারসন মোহাম্মদ ইসবাউদ্দিন ভাইকে। জি, আসসালামু আলাইকুম। আজকে উসমানী সাহেবের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকের এই যে আলোচনা সভা, তো এই আলোচনা সভা আপনারা কষ্ট করে আওয়ার লাগে সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর, এবং আমার
সর্বভাবে আছেন আমাদের গ্রেটার সিলেট মানে সাউথ ইস্ট এবং সেন্ট্রাল কমিটির প্যাট্রন জনাব কে এম আবুতাই চৌধুরী, পরিচিত মুখ আপনারা অনেকেই জানেন। আমার ডাইনে আছেন আমাদের সেন্ট্রাল কমিটির চেয়ারপারসন বারিস্টার আতাউর রহমান, এবং সর্বডানে আছেন মানে উসমানী সাহেব ট্রাস্টর সভাপতি আবুল কাশেম ভাই। এর বাদে আমাদের আরও ডানে আছেন সাউথ ইস্ট রিজনের ট্রেজারার এবং সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট পাবলিসিটি সেক্রেটারি সুফি সোহেল আহমদ। এরপরে আছেন আমাদের আব্দুল মালিক কুটি ভাই, সাউথ ইস্ট রিজনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সেন্ট্রাল কমিটির স্পোর্টস সেক্রেটারি। এরপরে আছেন আবুল কাশেম ভাই, মিডিয়ার ব্যক্তিত্ব, তাই ফ্রান্স আসলে আগে এখন লন্ডনে আইয়া বসবাস করা। আমার সমীরুদ্দিন ভাই মানে পত্রিকার সম্পাদক, তাই জীবন জনজীবন পত্রিকার আছে। আমার এরপরে আছেন আমাদের ভাই শেখ ফারুক আহমদ, তাই বিভিন্ন সংগঠনের লগে জড়িত, আপনার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য। এরপরে আছেন আমরা সাউথ ইস্ট রিজনের মানে সদস্য মৌলানা কিতার নাম আব্দুল কুদ্দুস ভাই। আচ্ছা, এর বাদে আমার মনে মনে হলে পরিচয় দিলেই আসল। আচ্ছা, এর বাদে আমরা মেম্বারশিপ সেক্রেটারি আসছেন আখলাকুর রহমান ভাই, আমরা সাউথ ইস্টের সদস্য। আর এর বাদে ভাইয়ের নাম তো আমি জানি না। এর বাদে আমরা জাহাঙ্গীর খান আসছেন, আমরা সাউথ ইস্ট রিজনের ভাইস চেয়ার। আমার এর বাদে আসছেন দেলোয়ার হোসেন, আমরা গোলাপনি এডুকেশন ট্রাস্টর সহসভাপতি। বাসিত ভাই তো তাই শিক্ষক হলে সিনরা সেক্রেটারি। এর বাদে আমির উদ্দিন আহমদ মাস্টার সাহেব বা তাই বিভিন্ন সংগঠনের লগে জড়িত আসছেন। আর ওই একটা সংগঠন হয়েছে সভাপতি তাই হয়েছেন, তাহলে আমরা সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর আমরা মুরব্বী নুরুল গনি সাহেব। এরপরে আছেন আমরা নাম কিতা কজম্বর আলী ভাই, তাই বিভিন্ন সময় আমরা সহযোগিতা হরইন, সবসময় তাদের ডাকলে পাই। আমরা অলি আহমদ ভাই, তাই আছেন আমরা প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি আতাউর রহমান অলি। আর এর বাদে তো আমরা আফা সামদারা হলে সিনরা সবসময় তার তো নাম হওয়ার দরকার নেই, আমি মনে হয় না দরকার নাই। এরপরে আমরা ডেপুটি স্পিকার কাউন্সিলর, আমরা সংগঠনের পক্ষ থেকে তানরে অভিনন্দন জানাই। আর এবং সেক্রেটারি সাহেবরা তো আমরা সিনরা ফজল করিম চৌধুরী সাহেব। তা আমি সর্বপ্রথমে আমরা তো উসমানী সাহেবের প্রত্যেক বছর মৃত্যু দিবস এবং জন্মদিবস উদযাপন করি আর, কিন্তু আমরা মনে করি যে আমরা যতটুকু জানি তার চেয়ে বেশি জানো না কাশেম ভাই। তাই স্বয়ং যুদ্ধ ফিল্ডটো আসলা উসমানী সাহেব সরাসরি আলোচনা করছেন, ইনস্ট্রাকশন পাইছেন খেলা যুদ্ধ করতা না করতা। তা আমি মনে করি গত 1 তারিখ আবু তাহের ভাই আমরা উসমানী ফাউন্ডেশন একটা করা হয়েছে, এটা আলোচনা করা হয়েছে। তো এটা আমরা অনেক হয়ে গেছে, কিন্তু অনেক সময় আমরা মূল বক্তব্য শুনতাম পারি না। উসমানী সাহেবর লগে যারা যুদ্ধ করছে এরাও তো আমরা থেকে বেশি জানে আমি মনে করি। তা আমি মনে করি যদি আপনারা যদি অনুমতি দেন, তো কাশেম ভাই আসেন, আমরা যারা বেশি জানেন আমরা এরার কাছ থেকে ফলা শুনিয়ে এর বাদে আপনার কাছে আইলাম। তো আর না আপনারা আগে হইতা না তারা আগে হইতা জি। তো যাই হোক, আমি আমার বক্তব্য আমি লম্বা করতাম নাই। উসমানী সাহেবরে আমি আবারও আপনার সাউথ ইস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। এবং কাশেম ভাইরে আমি অনুরোধ করব তাই মূল্যবান বক্তব্য রাখা লাগে। এবং উসমানী সাহেবর জীবন দশায় আপনারা দেখছেন ফাইছেন, এখন আপনি আপনার তুলিয়া দরকার আপনার বক্তব্যের মাঝে আমরা জানবার লাগে আপনারা ফলার সুযোগ দিলে এলাম। আর আসসালামু আলাইকুম। আজকের ঐতিহাসিক সেই উসমানী সাহেবের জন্মদিবস উপলক্ষে গ্রেটার সিলেট কর্তৃক আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমার মুরব্বিয়ান সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। উসমানী সাহেবের ব্যাপারে অবশ্য কিছুটা আমিও এত পুরাপুরি বলতে পারবো না। ওনার জীবন কাহিনী অনেক লম্বা, বলতে গেলে অনেক কিছু, কিন্তু আমি যা প্র্যাকটিক্যাল যেগুলো দেখছি আর কি, যে উসমানী সাহেব
অনেকে ডরাইতো, এত রাগ, এটা কিচ্ছু নাই। শুধু তান একটা আছে যে টাইমের ব্যাপার, টাইমটা তাই মেনটেন করেন, এনে তাই খুব জলদি ক্যাচ করেন, খুব জলদি তানি গ্রহণ করেন, খুব জলদি সম্মান দেয়। একটা দৃষ্টান্ত যেটা আমার বিভিন্ন সময় হয়েছে যে আইয়ুব খান তান ইউনিট আইতা আসিল, কিন্তু আইয়ুব খান সাহেব তার ইউনিট আইতা আসিল 5 মিনিট দেরি করায় তাই ইউনিট নিয়ে তান বেড়ে তাই গেছেন গিয়া। ও আহ্বান জানি যে ও সময় তানে ডিমোশন করা হয়েছে, ডিমোশন করিয়া মেজর থেকে ক্যাপ্টেন করা হয়েছিল 3 বছরের। যে আইয়ুব খান খুব বিগড়েছিল তাই, যে ব্রেকে গেল গেল। উসমানী সাপুরে ফলা আমি কইব যে গত পরশু আমি বাংলাদেশ থেকে খবর পাইলাম আপনি আমার মাঝে মাঝে তুলবেন, ক্যামেরা আছে। আমি পরশু ঢাকা থেকে সিলেট থেকে একটা টেলিফোন পাইলাম, যারা উসমানী রিসার্চ ইনস্টিটিউট যারা করছেন, ব্রিগেডিয়ার মালিক সাহেব একটা অ্যাডভাইজার, রিটায়ার্ড হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশও, উনি আমাদের চিফ অ্যাডভাইজার। আর যে রিসার্চ ইনস্টিটিউশনের যে চেয়ারম্যান মালিক খানে হইলা যে বিভিন্ন ঘটনা গভর্নমেন্টে জানি না, আমি কইছি ডকুমেন্ট আপনারা ফাটাওকা, ডকুমেন্ট ফাটাইলে পরে একটা আন্দোলনের চেষ্টা আমরা করব। সেটা হলো যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলবেন কেন, গভর্নমেন্টে নাকি এটা বাধা দিচ্ছে। তো এটা তো সর্বাধিনায়ক তো কোনো গভর্নমেন্টে উপাধি সিস্টেম না, এটা হলো আর্মির রুল, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আর্মির রুল যেটা আছে, এই রুল অনুযায়ী ওনার যে স্ট্রেংথ আছে, যে স্ট্রেংথে যেমন বার্মা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও অ্যালংসাইড ব্রিটিশ যুদ্ধ করেছেন, আরও অনেক কিছু করছেন। তার পরবর্তীতে আসলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার অবদান। বাংলাদেশ তো স্বাধীনই হতো না স্বাধীনত মানুষ যদি নেতৃত্ব না দিতেন। তিনি যে রণকৌশল, বার্মা সেক্টরের যে রণকৌশল, সেটাই প্রয়োগ করায় 9 মাসে আমরা স্বাধীন করতে পেরেছি। উসমানী সাহেব কোনো ইংলিশ হোক আর বাংলা হোক, একটু শব্দের মধ্যে বেশম হইলে উনি খুব রাগ করতেন। আমার একটা বইতে, ইতিহাস নীতিবৃত্ত একটা বইতে ওনার ইংলিশের একটা স্পিচ ছিল, অনেক লম্বা। এটা ইংলিশ থেকে বাংলা হয়েছিল প্রিন্সিপাল কেকেপাল স্যার, প্রফেসর আজিজ, প্রফেসর গভর্নমেন্ট কলেজের বসা সাহেব অ্যান্ড সুনির্মল কুমার দেব মিনিস, 4 জনে মিলে ওনার ইংলিশটা বাংলা করছিলেন। তখন তিনি জীবিত অবস্থায় 73-তে আমাদের যে বইটা ইতিহাস নীতিবৃত্ত যেটা করছি, সেটার সেক্রেটারি ছিলেন সীতাব আলী। ওনাকে পাঠাইলাম উসমানী সাহেবের লেখা নিয়ে আসো। তো সে গেছে ঢাকায়, ওনাকে দাওয়াত করবে, এই করবে, সেই করবে, বলল অবা বরিশাল যাবো, তুমি আইও আমার লগে। এখন বিচারা এত বিপদে বসে, উসমানী সাহেব বলছেন যে আমার সাথে চলে আসো বরিশালে, এই লঞ্চে বসে বসে এগুলো বলবো। এখন 4 জনে ইংলিশে বাংলা করার পরে প্রিন্টে যাব সিলেট বার্তা কাষ্ট করে। কেকেপাল স্যার আমাকে নিষেধ করলেন, না, উসমানী সাহেবের এটা আমরা বাংলা করছি 4 জনে, ওনাকে না দেখে এইটা প্রিন্টে যাবে না। এতটুকু মানে বয় ছিল তাদের। তারপরেও পাঠানোর পরে একটা ওয়ার্ড তিনি চেঞ্জ করছেন,
4জন প্রফেসর প্রিন্সিপাল মিলে এতটুকু করার পরেও এখন এজন্য বললাম যে উসমানী সাহেবের মিথ্যা কাগজের মধ্যে কোনো মিথ্যা আমাকে বলতেন কোনো সময় কোনো মিথ্যা শব্দ লিখবা না, এই লেখার যতদিন থাকবে ততদিন তোমার গুনাহ হবে, পাপ হবে। এইটা বইটা হলো গণনীতির রূপরেখা। এইটার মধ্যে বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র কিভাবে আসবে এর জন্য এটার নাম হচ্ছে গণনীতির রূপরেখা। এই বইয়ের মধ্যে লেখা আছে যেটা উনি কখনো ওনাকে নিজেকে উঠাইতেন না যে আমি সামথিং কিছু। এইটাতে লেখা আছে, সবাই দেখেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। এইটাতেই লেখা আছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। এটা যদি ভুল থাকতো তাহলে উসমানী সাহেব কখনো এটা প্রিন্ট করাইতেন না। উনি এডিট না করা পর্যন্ত এই বইটা গণনীতির রূপরেখা, এই বইটা প্রিন্ট হতো না। তাইলে বললাম যে কারো বদৌলতে জেনারেল উপাধি দেওয়া হয় নাই। গভর্নমেন্ট আন্তর্জাতিক ল অনুযায়ী কমান্ডার ইন চিফ, বারবার গভর্নমেন্ট বলতেছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলবা না। হয় এটা তো কোনো যুক্তিসঙ্গত না। উনি তো কোনো গভর্নমেন্টের উপাধি দেয় নাই, এটা আর্মির সিস্টেমে গেছে। কমান্ডার ইন চিফ মানে সম্মিলিত বিডিআর, পুলিশ, আর্মি যেভাবে আসলে সবকে মিলিয়ে সম্মিলিত বাহিনীকে বলা হয় মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ আসলে সর্বাধিনায়ক। এই যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এটা তো কেউ ওনাকে বদৌলতে দেয় নাই। প্র্যাকটিক্যাল যেটা, এটা আমাদেরকে বলতে হবে, এইটা মানে নিতে হবে। কারণ উসমানী সাহেবের যে নৈতিক বা গণতান্ত্রিক যে তার রূপরেখা, এই বইটা যদি ওনার গণনীতি যেটা, এইটাতেই হলো বাংলাদেশের জন্য জনগণের, দেশের জনগণের প্রকৃত গণতন্ত্র উনি এইটা প্রয়োগ করে গেছেন দেশবাসীর জন্য। তার যে কার্যকলাপ, চলাফেরা, সব কিছু আমি শর্ট করে বলতেছি, সময় নাই, নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি সেদিনও বলছি যে উসমানী সাহেব একদিকে আইব খানে ওনাকে ডিমোশন করছে, অন্যদিকে তাকে মূল্য দিয়েছে, সম্মানও করছে। কারণ উনি ছিলেন ল্যান্ড ফোর্সের আর্মি, বাট এয়ার ডিফেন্সের কমিটিতে ওনাকে নেওয়া হয় কেন? সম্মিলিত স্পোর্টস ফেডারেশনের বোর্ডের চেয়ারম্যান তানে করা হয়েছে। বিভিন্ন দিক দিয়ে ওনাকে সিয়াটস ইন্ট্রোতে তানে পাঠানো হয়েছে বাংলাদেশ তৎকালীন পাকিস্তানি আমলের, পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করার। এইগুলো অনেক ইতিহাস আছে উসমানী সাহেবের, যেগুলা আমরা বাঙালি, আমরা বাংলাদেশিরা মূল্য দিচ্ছি না ওনাকে। তিনি একটি অমূল্য ধন, জাতির জন্য একজন অমূল্য। তার সীমাহীন, এবং আপনারা জানেন দেশে কয়েকবার অনেক বিপদ আসছিল। দেশের যে কোনো বিপদের কাণ্ডারি হইলেন জেনারেল উসমানী। আর্মি রিভল্ট করলো, উনি যদি আর্মিকে কল না দিতেন তাহলে আর্মিরা ফিরে আসতো না, আর্মি তাদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যেত। ওনার অনেক ঘটনা আছে যেগুলো দেশ এবং জাতিকে রক্ষা করেছে। এইগুলা তো দেশেও জানে, জাতি জানে, সব গভর্নমেন্টের লোক যারা আছেন তারাও জানে। কিন্তু এত সত্ত্বেও উসমানী সাহেবকে কেউ মূল্য দেখ আর না দেখ, এটা আমাদের কিছু আসে যায় না। দেশ এবং জাতি এবং মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করছে তারা জানে জেনারেল উসমানীকে, জাতি জানে। কিন্তু অনেক সময় আছে, আমি এখানে আইসা যখন লন্ডন আসার পরে যখন বললাম সুরমা পেপারের ডাক্তার সাহেব কিতাব বসর সাহেব তখন জীবিত ছিলেন, যে বাংলাদেশ থেকে তো এই গোলাম আজমের ফাঁসি টাসি এইগুলো আমরা বলতে পারতাম না, আমরা লন্ডন থেকে যদি এইগুলো আন্দোলন করি বা পত্র পত্রিকা দিই আপনারা দিবেন কিনা? বলে অবশ্যই দিব, আমরা দিব না কেন। তো ব্যাপার হলো বাংলাদেশে আপনি সত্য ঘটনা তুলে ধরেন। এই ঘটনাগুলো হচ্ছে দেশের কোনো ঘটনা হলো দেশের ক্ষতিকর ছিল, সেটাকে উদ্ধার করার জন্য কান্ডারি হিসাবে উসমানী সাহেব সবসময় এগিয়ে আসছেন।
আমি আর দীর্ঘায়িত করছি না, যেটা হলো এই জিনিসটা ক্লিয়ার যে উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। এটা গভর্নমেন্টে যতই বলেন না কেন বলা যাবে না। তাইলে উসমানী সাহেবের যদি এইটুকু বলা না যায়, তাইলে আমি মনে করব তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যাচ্ছে। উসমানীকে না মানার মানে মুক্তিযুদ্ধকে স্বীকার করতেছে না। আমি বিশ্বাস করি দেশ এবং জাতি এবং বহির্বিশ্বে বাঙালি যেখানে যেখানে আছেন সবাই মিলে আমরা যদি উসমানী সাহেবের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা এগিয়ে না আসি, তাহলে দেশের জনগণ কথা বলতে পারবে না, অ্যারেস্ট করে ফেলবে না, জেলে দিয়ে দিবে। তো আমি আহ্বান জানাবো আপনারা সবাইকে যে উসমানী সাহেবের ব্যাপারে যত ষড়যন্ত্র আসুক, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে ওনার অনেক দেশের যে সমস্ত কর্মসূচি গণনীতির রূপরেখার মধ্যে দিয়ে গেছেন সেটা আমরা কার্যকরী করার যে ব্যবস্থা করে যাই, তখন ওনার রুহানি আমাদেরকে অনেক দোয়া পাবে। আমি গ্রেটার সিলেটের আজকের এই অনুষ্ঠান, আজকের এই যে প্রোগ্রাম করছেন বঙ্গবীর উসমানী ট্রাস্ট এবং মুক্তিযোদ্ধা সংসদ ইউকে ইউনিট কমান্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা প্রত্যেক বছরই এই অনুষ্ঠান করেন, আমি খুবই আনন্দিত হই। যারাই করেন না কেন, আমি মন্নানকে ভাইকে বলছি উসমানীর নামে যে কোনো জায়গায় একটা সভা সমিতি হইলে আমাকে না বললে আমি যাব। ধন্যবাদ আপনারা সবাই, ভালো থাকেন, শুনতে থাকেন। থ্যাংক ইউ মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভাই। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো আমাদের সাউথ ইস্ট রিজনের ওমেন সেক্রেটারি সৈয়দা লাভলি চৌধুরীকে। আসসালামু আলাইকুম সবাইকে, গুড ইভিনিং। আপনাদেরকে গ্রেটার সিলেটের সবাইকে আজকে আমি অভিনন্দন জানাচ্ছি যে সুন্দর একটা প্রোগ্রাম একটা আয়োজন করেছেন শ্রদ্ধেয় বঙ্গবীর উসমানী সাহেবের 103তম জন্মবার্ষিকী পালন করার জন্য আজকে আমরা এখানে এসেছি। তো আমি তো ছোট, যে কাশেম ভাই একজন আছেন এখানে যে যিনি আসলে এখানে সবার ঊর্ধ্বে আছেন, কারণ যে আজকের বিশেষ আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্পৃক্ততা ওনার সব থেকে বেশি, যে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মহান যে ব্যক্তি, সবাই ওনাকে ডাকতেন অবসরপ্রাপ্ত আতাউল গনি উসমানী। উনি বিয়েও করেছিলেন না। আসলে আমার মনে হয় যে আমি আগে বলেছিলেন, আপনি কুটি ভাই বলেছিলেন যে আমরা কি আদৌ ওনাকে সেইভাবে ওনার যে শ্রম বা যেই ওনার যেই কি বলো এটাকে, হোয়াট এভার ইজ ডান সো ফার, হ্যাভ উই বিন এবল টু অ্যাকচুয়ালি পে রেসপেক্ট, ওর আমরা এতটুকু দাম দিয়েছি কিনা। মনে হয় না যে এতটুকু বেশি দেওয়া হয়েছে যেইভাবে উনি বাংলাদেশকে দিয়েছেন। কারণ অনেক বই চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের বই কিন্তু এই নতুন গভর্নমেন্ট আসার পরে আমার নাতি বাংলাদেশে ওরা পড়াশোনা করে, আমার ভাগনা বাগনির বাচ্চা। বই যেগুলো দেখি আমি, কিন্তু অনেকগুলো বই দেখি নতুন আসে বাচ্চাদের কাছে, বাচ্চারাও কনফিউজ হচ্ছে, কিন্তু মনে হয় না যে বাচ্চাদেরকে খুব ধরে দেখানো হচ্ছে যে এরা হচ্ছে মুক্তিযোদ্ধা, এরা হচ্ছে স্পেশালভাবে যিনি হচ্ছেন সর্বাধিক নায়ক, উনার ব্যাপারে যে কতটুকু আমাদের বাচ্চারা জানে। আমাদের দেশের কথা বলছে, এখানে তো বাদই দিলাম, বাট বাংলাদেশে কতটুকু জানে। বই কিন্তু বদলায় অনেক নিয়ম নীতি শেখানো হচ্ছে। যেই পার্টি পাওয়ারে আসে সেই পার্টি এইটা নিয়ে লেখে যে এই বই আর চলবে না, অন্য বই পড়ো। আবার আরেক পার্টি আসলে বলবে এই বই আর চলবে না, অন্য বই পড়ো। তো এই বইয়ের মাধ্যমে কি আমরা সঠিকভাবে বাচ্চাদেরকে দিতে পারতেছি কিনা সেই বাংলার যে হিস্ট্রি, যাদের ত্যাগে বাংলাদেশ আমরা পেয়েছি, আমার মনে হয় যে অনেক কম আছে সেখানে সেই বিচরণগুলা বইয়ের। সো আমরা দাবি থাকবে যে নতুন বই, আপনারা সবাই অবগত আছেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশে বাচ্চাদের বইয়ের পড়ার বইগুলা বারবার চেঞ্জ হয়, যেগুলা নীতিমালা আছে বা বাংলাদেশের ব্যাপারে ফারাও বলতে পারবে, বইগুলো চেঞ্জ হয়। আমরা পড়েছি ছোটোবেলা, আগে পড়ি, তারপর সবুজ সাথী, তারপর এই যে বইগুলো চেঞ্জ হয় এবং নতুন গভর্নমেন্টের নতুন বই করেন। সো আমরা চাই যে এইগুলা ভালো করে বিছিয়ে লেখা উচিত, জানানো উচিত। তারপর আরেকটা হচ্ছে, আমি বাংলাদেশে ছোটোবেলা কুমারপাড়া বড় হয়েছি, এটা আমাদের
আমাদের কাশেম ভাই ভালোভাবে জানেন যে রেস্ট হাউস ছিল, একই রাস্তায় কর্নেল তলগরি উসমানীর বাসা ছিল। ছোটোবেলা আমি দূরে থেকে ওনাকে বারিন্দাতে হাঁটাউটি করতে দেখতাম, কারণ বাচ্চারা যখন আমরা ছিলাম আস্তাটা পাড়াটা ঘুরে আমরা বেড়াতাম। আমার বয়স 9 ছিল যখন আমি এই দেশে আসি, তখন আগের কথা বলতেছি। কিন্তু বাচ্চা যখন বড় হয় তখন তার 8-9 বছরের মধ্যে তার কিন্তু একটা সে কোথায় বিলং করে, বাঙালি না সে ইংলিশ, সেটা কিন্তু নির্ধারিত হয়ে যায়। আমারই সেই বয়সে আমি এই দেশে এসেছি, যখন আমারও নির্ধারিত হয়ে গেছে যে আমি বাঙালি এবং কোথায় থাকি, সিলেটে থাকতাম এবং কল্যাণ উসমানী গনির বাসা রেস্ট হাউসের অতি পাশেই থাকতাম। এবং আসতে যাস্তে স্কুলে ওনার বাসাটা আমরা বলতাম ওই জাতল গনি উসমানীর বাসা, উনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। সো এই স্মৃতিটা আমার মনে আছে, কিন্তু আমরা চাই বাংলাদেশ সব বাচ্চাদের এই স্মৃতিটা পরবর্তী জেনারেশন জানুক। থ্যাংক ইউ সো মাচ। আর গ্রেটার সিলেটকে আরও অভিনন্দন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমি এখন অনুরোধ জানাবো আমাদের অতিথি ব্যারিস্টার ফারাহ খানকে কিছু বলার জন্য। জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গত 2 দিন ধরে আমার খুব গলা ব্যথা। আমি সেই কারণে আসলে এখানে অনেকবার বলেছিলাম, ভাবছিলাম আসবো কি আসবো না, কিন্তু আমাকে অনেকবার আপনারা ফোন করেছেন, আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, সে কারণে আমি অত্যন্ত খুশি এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। বিশেষ করে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাথে আপনারা যারা জড়িত আছেন, আজকে যারা আয়োজক এবং যারা আপনারা দর্শক, আমার এই গলাটা আপনাদেরকে শুনতে হবে, সে কারণে আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি বিরক্ত বোধ করেন বলবেন, থেমে যাব সেই সেকেন্ডে, সেই মুহূর্তে। যাই হোক, এখানে সবাইকে দেখে বোঝাই যাচ্ছে এখানে হয়তো বয়সের দিক দিয়ে বা এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমি সবচেয়ে ছোট হব, আমারই সবচেয়ে কম হয়তো হবে এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, আমাদের যারা আলোচকবৃন্দ আছেন। তারপরেও আমি সাহস করে, আপনারা যদি সাহস দেন, অভয় দেন, এখানে মুক্তিযোদ্ধারা আছেন, আপনাদের সামনে আমি কিছু কথা বলতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সম্পর্কে। আমি আমার কথাগুলো এগুলো শুধুমাত্র যে অনেকেই এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি আরও কিছু ইয়াং ফেস আছে যাদের হয়তো আমাদের মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি। আমরা হয়তো অনেকেই বই থেকে শুনেছি, বই থেকে পড়েছি, বই থেকে পড়ে অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি, পেপারে পড়েছি, বইয়ে পড়েছি। আমার অবশ্য আপনাদের থেকে আরেকটু সৌভাগ্যবান আমি বলবো, আমার ভাগ্যটা আরেকটু ভালো, কারণ আমার মেজো চাচার থেকে প্রায়শই এরকম অনেক কথাগুলো শোনার জন্য, স্বাধীনতার বিভিন্ন নায়কদের, যারা কিনা যাদের জন্য আমাদের দেশটি স্বাধীন হয়েছে, যাদের অবদানে, যাদের কৃতিত্বে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, আমরা বলতে পারি আমরা বাঙালি, সেটি যাদের জন্য হয়েছে, যাদের জন্য আমরা পেয়েছি, সেই গল্পগুলো আমি ওনার থেকে অনেকটাই শুনেছি। আমি সেখান থেকে অনেক বড় কথা বলবো না, কারণ এখানে অনেক সিনিয়ররা আছেন, ওনারা স্মৃতিচারণ করবেন। আমি ছোট 2-1টা কথা বলবো। আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, ওনাকে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করি, আমি মনে করি ওনার প্রাপ্ত যে সম্মানটা, ওনাকে যে রেসপেক্টটা ওনার পাওয়া দরকার, পাওয়া উচিত, সেটি উনি হয়তো পাচ্ছেন না। আমরা জানি আমি পেছনের কথায় যাব না, আমরা জানি উনি মুক্তিযুদ্ধের সময় কি করেছেন। ওনার আন্ডারে যে শুধুমাত্র আর্মি ছিল তা না, ওনার আন্ডারে আমাদের নেভি ছিল, এয়ারফোর্স ছিল, এবং অবশ্যই আমাদের সাধারণ জনগণ যারা কিনা যুদ্ধ করেছে, ওনারা তো অবশ্যই ওনার আন্ডারে ছিলেনই। ওনারা সকলে এই কারণেই তো ওনাকে সর্বাধিনায়ক বলা হচ্ছে। এবং আরেকটি কথা, সেটি হচ্ছে গিয়ে আমরা জানি যে উনি যুদ্ধের পরে, আমাদের দেশ স্বাধীনতার পরে উনি বঙ্গবন্ধুর ক্যাবিনেটে উনি মন্ত্রী ছিলেন। কিন্তু আমরা এও জানি যখন বাকশাল গঠন করা হয়, বঙ্গবন্ধুর চোখের দিকে তাকিয়ে সংসদে দাঁড়িয়ে 2 জন ব্যক্তি মাত্র সে বাকশালের বিরোধিতা করেছিলেন, তার মধ্যে সর্বাধিনায়ক জেনারেল ওসমানী ছিলেন একজন। সো তার মানে এটা বোঝা যায় যে যেই বঙ্গবন্ধুর জন্য এত সম্মান রয়েছে, সম্মানের জায়গায়, কিন্তু আদর্শের জায়গায় জেনারেল ওসমানী, উনি কিন্তু ওনার আদর্শ ত্যাগ করেননি। ওনার যেটা মনে হয়েছে বাকশালটি ভুল হচ্ছে, এখানে গণতন্ত্রহীনতায় দেশ পড়ে যাবে, উনি কিন্তু সেটার প্রোটেস্ট করেছে। এবং আপনারা জানেন অনেকেই যে ওনার সাথে আরেকজন ছিলেন যিনি প্রোটেস্ট করেছেন, তিনি হচ্ছেন গিয়ে ব্যারিস্টার মইনুল হোসেন। এবং
জেনারেল ওসমানী উনি শুধু কিন্তু প্রোটেস্ট করে যে বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে খালি কথা বলেছে, শুধুমাত্র বলার জন্য বলেছে তা কিন্তু নন। উনি প্রোটেস্ট করার পরে উনি বঙ্গবন্ধুর ক্যাবিনেট থেকে উনি পদত্যাগও করেছেন, এটাও আপনারা সবাই জানেন। হ্যাঁ, উনি এরপরে আমরা এটা জানি উনি মোস্তাক আহমেদের খন্দকার মোস্তাকের সময় উনি ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন। কিন্তু এটা যদি ওনার অন্যায় হয়ে থাকে তাহলে তোফায়েল আহমেদ আজকে কি করছেন? উনিও তো বঙ্গবন্ধুর পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন, রক্ষী বাহিনীর পরামর্শদাতা ছিলেন। উনাকে তো এই আওয়ামী লীগ মাথায় তুলে রেখেছে, উনাকে বর্ষিয়ান নেতা করে রেখেছে। তাহলে জেনারেল ওসমানীকে কেন প্রাপ্য সম্মান দেওয়া হবে না? আমি জাস্ট তোফায়েল আহমেদের কথা বললাম একটি উদাহরণ দেওয়ার জন্য, যে এমন না যে বঙ্গবন্ধুর ক্যাবিনেট থেকে বেরিয়ে খন্দকার মোস্তাকের ক্যাবিনেট গিয়েছে দেখে উনি এমন বড় অন্যায় করে ফেলেছেন। সেটি তখনকার বাস্তবতা ছিল। উনার মতন বঙ্গবন্ধুর ক্যাবিনেটের থেকে 3 জন সদস্য ছাড়া বাকি সবাই গিয়ে কিন্তু খন্দকার মোস্তাকের ক্যাবিনেটে যোগ দিয়েছিলেন। এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা, এটা সত্য কথা। এরপর আমরা দেখেছি যে এবং জেনারেল ওসমানী উনি কিন্তু জিয়াউর রহমানের সাথে উনি প্রেসিডেন্সি ক্যান্ডিডেট ছিলেন, উনি ওনার এগেনস্টে উনি নির্বাচনও করেছেন। আমার যদি ভুল না হয়ে থাকে আমার সিনিয়ররা বলতে পারবেন 1978-এ, ইফ আই এম নট মিস্টেকেন। তার মানে উনি কিন্তু সবসময় ওনার আপোষে কিন্তু উনি কিন্তু কখনো আপোষ করছেন না। ওনার যেটা মনে হচ্ছে করা দরকার, যেটা ঠিক, সেটাই উনি করছেন এবং উনি সেটাই করেছেন যখন যেটা ওনার মনে হয়েছে। এবং এরপর আমি যতটুকু বুঝেছি, যতটুকু আমি দেখেছি, সেটা আমার মনে হয়েছে যে এরশাদ সরকার বা খালেদা জিয়া সরকার ওনারা জেনারেল ওসমানীকে হয়তো কিছুটা, আমি বলবো না পুরোপুরি কেউই ওনাকে সম্মান দেয়নি, ওনারাও কিছুটা দিয়েছে। তবে বর্তমান সরকার তো ওনাকে কোনো সম্মানই দিচ্ছেন না, এবং বর্তমান সরকারের সময় ওনার কোনো সম্মান নেই, ওনার কোথাও কোনো নাম নেই। এবং এই যে আমাদের এখানে আমার আগের বক্তা যিনি বলে গেছেন, প্রত্যেকবার প্রতি বছর আমাদের বই চেঞ্জ হচ্ছে, প্রতি বছর আমি যদি একটু বেশি বলে থাকি আমি সরি, যে আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে উনি বলেছেন প্রতি বছর বইগুলো চেঞ্জ হচ্ছে। এই যে আপনাদের সন্তানেরা, আমাদের সন্তানেরা বা আমাদের নেক্সট জেনারেশনটা, এখন কি হচ্ছে, আমাদের দেশের স্বাধীনতাটা অনেকটা এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, এক ব্যক্তি কেন্দ্রিক সব কিছু হয়েছে। কিন্তু আসলেই কি তাই? ওনারা যদি বলে বঙ্গবন্ধু 100 বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমি বলতে চাই মেজর আমাদের সর্বাধিনায়ক মেজর ওসমানী 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমি বলতে চাই উনার মতন আরও যারা আছে, যাদেরকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতা হতো না, যেমন আপনারা জানেন সিরাজুল আলম খান, উনারা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আপনারা জানেন তাজউদ্দিন আহমেদ, উনারা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। উনারা যা করেছেন, উনারা আওয়ামী লীগের সরকারে উনারা তাজউদ্দিন আহমেদকে ওনাদের সম্মানটুকু দেননি, উনারা জেনারেল ওসমানীকে কি সম্মান দিবেন? আজকে স্বাধীনতার 50 বছর পরে সুবর্ণ জয়ন্তী বাংলাদেশে পালন হচ্ছে, সেই সুবর্ণ জয়ন্তীতে জেনারেল ওসমানীর নাম নেওয়া হয় না, সেই সুবর্ণ জয়ন্তীতে জেনারেল ওসমানীর পরিবারকে দাওয়াত করা হয় না। আমরা কিরকম দেশে বাস করছি? সিরাজুল আলম খান উনি জীবন্ত কিংবদন্তি, আসম আব্দুর রব জীবন্ত কিংবদন্তি, উনাদেরকে সুবর্ণ জয়ন্তীর বাংলাদেশের 50 বছর, যাদের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, যাদের জন্য বাংলাদেশ আমরা নামটি বলতে পারি, একটি লাল সবুজের পতাকা পেয়েছি, যে কোনো রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি আমি বাংলাদেশি, উনাদের নামটি আজকে নেওয়া হয় না। আমি এই কারণেই আমি এইটুকু বলতে চাই, আমরা বাংলাদেশে থেকে আমাদের বিজ্ঞ সিনিয়র একজন বক্তা উনি বলে গেছেন, বাংলাদেশে থেকে অনেক কিছু বলা যায় না, অ্যারেস্টের ভয় থাকে, ওয়ারেন্টের ভয় থাকে, অনেক কিছুই থাকে। আমি যদিও বাংলাদেশের রাজনীতিই করি, তারপরেও আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমরা এখান থেকে আমাদের আওয়াজ তুলব। আমরা পৃথিবীর খালি এখান থেকে না, আমরা সব জায়গার থেকে আওয়াজ তুলব, ছোট করে আমরা আওয়াজগুলো তুলব। কারণ আমি মনে করি একটা বাড়ি, এই রুমটা কিন্তু একদিনে হয়ে যায়নি, একবারে হয়ে যায়নি, একটা করে ইট দিতে হয়েছে। সেই ইটটা হবে গিয়ে আমাদের এক একজনের ভয়েস, সেই ইটটা আমাদেরকে দিতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে যাদের কিনা অবদান আছে, যাদের কিনা অবদান ছিল, ওনাদের সকলের নাম সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে উচ্চারিত হতেই হবে। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। ধন্যবাদ সকলকে। তো আচ্ছা, এখানে আমরা কিন্তু কেউ পলিটিক্যাল কিছু নেবেন না, হয়তো
কেউ মনে থেকে আসতেছে কতগুলো কনসার্নগুলো আমরা খালি শুনবো এবং শুনে আমরা চেষ্টা করব যে সবাইকে সমমর্যাদা দেওয়ার জন্য, বাট পলিটিক্যাল কোনো অ্যাটাক কেউ করবে না। থ্যাংক ইউ। এখন আমরা নামাজের বিরতিতে চলে যাব। হ্যাঁ, নামাজে না, ঠিক আছে না, আমি বলছি ব্যক্তিগতভাবে কেউ নেবেন না, এটার জন্য আমি বলতেছি আপনারা কেউ পলিটিক্যাল বা ব্যক্তিগত নেবেন না, কোনো অ্যাটাকও হয়নি, খালি কনসার্নগুলো তোলা হচ্ছে এবং আপনারাও তুলবেন, কিন্তু দয়া করে কেউ এইটাকে পলিটিক্যাল নেবেন না। থ্যাংক ইউ। আজকে হলো আমাদের সিলেটের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক, যা আজকে জন্মদিন, তার সম্বন্ধে আপনি তার সম্বন্ধে বলেন, আপনারা সবাই আলোচনা করেন তার সম্বন্ধে। আমরা পলিটিকে তার যে বাংলাদেশের পলিটিক্স নিয়ে এখানে জড়িত সব ঘোরা বিষয় হয়ে যাবে। তার সম্বন্ধে আপনারা ঠিক আছে, আমি বলে দিছি, ক্লিয়ার করে দিছি। না না না, ঠিক আছে, আমরা বলতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজান হইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জাযাকাল্লাহ খাইরান। আপনারা যারা আজকে আমরা প্রোগ্রাম এখন পর্যন্ত আসেন, সামনে যে থাকবা ইনশাআল্লাহ। আমরা এখন কোন নামাজ পড়বো, কারণ আপনারা সবাই জানেন নামাজরে বলো না খাজ আছে, খাজকে বলো আমার নামাজ আগে। সো আমরা মিটিং তা হোক, প্রোগ্রাম তা হোক, যেসা তা হোক, ইনশাআল্লাহ আপনারা জানেন আমরা মিটিংয়ের মাঝে যে সময় নামাজও টাইম হয়ে যায়, আমরা আর জিও করতাম পারি না, মিটিং খারিন করতাম পারি না, আমরা নামাজ পড়া লাগে। তো দোকান নামাজের লাগে আমরা রেডি হয়ে গেছি। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো, আর নামাজের বাদে আমরা প্রোগ্রামটা কন্টিনিউ করবো। বন্ধুরা এখন যেন আজকে এই যে প্রোগ্রাম আমরা শুধু তাই খালি সিলেটের গর্ব না, সারা বাংলাদেশের গর্ব, যারা লইয়া আমরা গর্ব বোধ মনে করি এই আস্থা বাঙালি জাতির। সো থান্ডে লইয়া এই প্রোগ্রামটা। সো আপনারা প্লিজ এখন দেখুক, আর নামাজ বাদে কন্টিনিউ করবো আমরা লগে দোয়া শরীফ। বা যারা এখনও আসেন প্লিজ লাইভটা শেয়ার করুক, যাতে অন্য সবে দেখতে পারেন। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আমরা ভাই আপনি উজু বলিছেন নি?
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله سمع الله الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله شو بتلاسك عندنا ما يطمح জাযাকাল্লাহু খাইরান ইনশাআল্লাহ আমরা মাগরিবের সালাত আমরা আদায়